দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের পরশুরামের লেখা অর্থাৎ রাজশেখর বসুর লেখা জয় হরির জেব্রা যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমি আলোচনা করব। দেখো, এই গল্পটি আজকে আমরা সারসংক্ষেপ বলবো। সারসংক্ষেপ বলাটাও ভুল হবে, প্রত্যেকটি লাইন ধরে ধরেই আজকে আমরা এই গল্পটির আলোচনা করব। এর আগেও আমরা রাজশেখর বসুর প্রচুর ভিডিও বানিয়েছি, সেখানে আমরা রাজশেখর বসু সম্পর্কে অনেক কথা বলেছি। তো যার জন্য আজকে আমি এই ভিডিওতে রাজশেখর বসু সম্বন্ধে কিছু বলছি না। তোমরা যদি মনে হয় তোমাদের রাজশেখর বসু সম্বন্ধে কিছু জানতে চাইবে, তো সেক্ষেত্রে তোমরা এর আগের ভিডিওগুলোতে একটু গিয়ে দেখে নেবে এবং আশা করি তোমাদের সেটি অনেক কাজেই লাগবে। আজ আমি রাজশেখর বসু সম্বন্ধে কিছু বলছি না, আমি আজকে ডিরেক্ট এই গল্পটিতে প্রবেশ করছি। তাহলে আজকে আমরা শুরু করব এখন জয় হরির জেব্রা। জয় হরির জেব্রা যে গল্পটি রয়েছে সেই গল্পটিতে বিভিন্ন পশু পাখির আমরা উল্লেখ পাই। তবুও আমরা বলতে পারি এই গল্পটি একটি রোমান্টিক প্রেমের গল্প। আন্তরিকতা কিভাবে শত্রুতার মাধ্যমে প্রণয় বা ভালোবাসায় পরিণত হয় তার একটি ব্যবস্থা বা তার একটি চিত্র তুলে ধরেছিলেন রাজশেখর বসু এই জয় হরির জেব্রা গল্পটির মধ্য দিয়ে। এই গল্পে আমরা দেখতে পাই যে নায়িকা ছিল, সেই নায়িকা বিলেতে জন্মগ্রহণ করেছিলেন, সেই কারণেও কিছুটা বলতে পারো। তাছাড়াও তার বাবা ছিলেন ভীষণ ধনী। এই ধনী বাবার দুলালি বা আদরি কন্যা সন্তান হবার জন্য তার আন্তরিকতার সীমা ছিল না, মানে তার ভালোবাসার কোনো শেষ ছিল না। এই আন্তরিকতার মাধ্যমেই সে চেয়েছিল জয়হরিকে পরাস্ত করতে বা জয়হরিকে একটু শায়েস্তা করতে। জয়হরির তেমন দোষ ছিল না, শুধুমাত্র তার একটি দোষ ছিল, তার যে পোষা একটি নেড়ি কুত্তি ছিল, সেই কুত্তিটি আমাদের এই যে নায়িকা বেতসী, সেই বেতসীর একটি বিলিতি কুত্তা যার নাম ছিল প্রিন্স, সেই প্রিন্সকে কামড়ে দিয়েছিল। কিন্তু আমরা গল্পের পরিশেষে দেখতে পাই জয়হরিকে শায়েস্তা করতে গিয়ে বেতসী নিজেই জব্দ হয়ে পড়েছিলেন। ঘোড়া থেকে পড়ে গিয়ে বেতসী আহত হয়েছিলেন এবং 1 মাস থেকে আরো বেশি, প্রথমে ডাক্তার বলেছিল 1 মাস, পরে সেটা 3 মাস হয়ে যায়। তো সেক্ষেত্রে সে টানা 1 মাস সে খোড়া অবস্থায় ছিল। এই অবস্থাতে, মানে এই যে খোড়া অবস্থায়, সেই খোড়া অবস্থাতেই সে খবর পেয়েছিল যে বেবি নামক একটি মেয়ের সাথে, তাদের পরিচিত একজন মেয়ে আত্মীয়র মধ্যেই, সেই বেবির সাথে জয়হরির বিয়ের ব্যবস্থা করার একটা পরিকল্পনা চলছে। ব্যাস সেই মুহূর্তে জয়হরির জন্য বেতসীর অবচেতন মনে একটি গোপন প্রেমের জন্ম হতে দেখি আমরা। সারা রাত সে ঘুমোতে পারে না, সকালে উঠে তার মুখ আয়নায় দেখে এবং সবশেষে এক সিদ্ধান্ত নিয়েছিল যে জয়হরিকে নিজের আন্ডারে রাখতে হবে বা নিজের কন্ট্রোলে রাখতে হবে। তাই জয়হরির নামে সে 2 কলম লিখে দিয়েছিল। সে লিখেছিল, আপনার কুত্তি আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন। এটা আমি সামান্য আলোচনা করলাম। এবার আমরা ডিটেলসে ঢুকবো, গল্পের প্রত্যেকটি লাইন ধরে ধরেই প্রায় আলোচনা করব। এই গল্পে আমরা নায়ক হিসাবে দেখতে পাই জয়হরি হাজরাকে, আর আমরা নায়িকা হিসাবে দেখতে পাই এই গল্পে বেতসী চাকলাদারকে। এছাড়াও আমরা অনেক উপনায়ক উপনায়িকা হিসাবে অনেক জন্তু জানোয়ারকেও এই গল্পে দেখতে পেয়েছিলাম। যেমন ধরে নাও একটি বিলাতি কুত্তা, একটি নেড়ি বা দেশি কুত্তি, একটি আরবি ঘোড়া, একটি ভারতীয় জেব্রা। জেব্রা বলাটা ভুল হবে, সেটি গাধা অ্যাকচুয়ালি। লেখক একটু মস্করা করে বলেছিলেন লেডিস ফার্স্ট। তাই আমরা এই গল্পে প্রথমে জয়হরির পরিচয় না দিয়ে আগে আমরা বেতসীর পরিচয় তিনি দিয়েছিলেন। তারপর তিনি ঠিক করেছিলেন আগে বেতসীর পরিচয় দেওয়া হয়ে যাবে, তারপর তিনি জয়হরির পরিচয় আমাদের সামনে দেবেন, আর বাকি থাকলো জন্তু জানোয়ারদের পরিচয়। সেই পরিচয়গুলি তিনি যথা সময় মতো আমাদের সামনে উপস্থিত করবেন। তাহলে এবার গল্প বলা শুরু হোক। ফার্স্টে লেডিসের পরিচয় দিয়েই আমরা গল্প
শুরু করব। বেতসী যে চাকলাদার বংশে জন্মগ্রহণ করেছিল, সে বিলেতে জন্মগ্রহণ করেছিল। রানী এলিজাবেথের জন্মের দ্বিতীয় এলিজাবেথ, সেই দ্বিতীয় এলিজাবেথের জন্মের প্রায় 5 বছর পর তার জন্ম হয়েছিল। তার বাবা মা ভীষণ ব্রিটিশ ভক্ত ছিল, সেই জন্য তাদের মেয়ের শখ করে নাম রেখেছিলেন তারা এলিজাবেথ। সংক্ষেপে যাকে আমরা ডাকতাম বা তার বাবা মা ডাকতো বেটসি। কিন্তু ভারতবর্ষে যখন ফিরছিলেন সেই সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক, মানে ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলে মার্জনা করেছিল, মানে তাকে ভেঙিয়েছিল। তখনই তারা রেগে গিয়ে তাদের মেয়ের নাম বেটসির বদলে তার নাম বেতসী রেখেছিল। বেতসীর বাবা ছিলেন প্রতাপ চাকলাদার, তিনি ছিলেন ধনী ঘরের সন্তান। তিনি এদেশে তার পড়াশোনা শেষ করে সস্ত্রীক অর্থাৎ স্ত্রীকে নিয়েই তিনি বিলেতে পাড়ি দিয়েছিলেন এবং সেখানে 5-6 বছর তিনি বসবাস করেছিলেন এবং বিলেত থেকে তিনি কৃষি এবং পশুপালন বিদ্যা খুব ভালোভাবে শিখে বাড়ি ফিরেছিলেন। তারপর যখন ভারতে ফিরে আসেন, ভারতে এসে পশ্চিমবঙ্গের যে উলুবেড়ে, সেই উলুবেড়ের কাছে তাদের পৈতৃক জমিদারি ছিল। সেই জমিদারির জায়গাটির নাম ছিল হোগলবেড়ে। সেই হোগলবেড়েতে প্রায় 300 বিঘা জমির ওপর ফুল, ফল ইত্যাদি সবজির, মানে এছাড়াও আর কি বিভিন্ন জিনিস, সেগুলির তিনি চাষ করেন। শুধু চাষ করেন তাই নয়, কিছু গরুও তিনি সেখানে রাখেন। সেখানে তিনি ডেয়ারির ফার্ম করেন। তাছাড়া কিছু ভেড়া, ছাগল, শুয়োর, মুরগি ইত্যাদি পুষে তার ব্যবসা চালাতে থাকেন খুব ভালোভাবেই। ফলে আর অন্য কোথাও না গিয়ে সপরিবারেই সেখানে একটি বাগান বাড়ি তৈরি করে সুখে শান্তিতে সেখানে বসবাস করতে থাকেন। মাঝে মাঝে তারা কলকাতাও যেতেন এবং এই যে ব্যবসা তারা শুরু করেছিলেন, সেই ব্যবসায় তাদের প্রচুর লাভ হতে থাকে এবং 17 বছর এইভাবে ব্যবসা করার পর একদিন প্রতাপ চাকলাদার মারা গেলেন। প্রতাপ চাকলাদারের স্ত্রীর নাম ছিল অতসী। প্রতাপ চাকলাদার যখন মারা গেলেন, তার স্ত্রী অতসী ভীষণ মুশকিলে পড়লেন। ব্যবসা এখন কে সামলাবে? তার তো ছেলে নেই, তার একমাত্র কন্যা সন্তান, তার নাম ছিল বেতসী। নায়েব ছিল তাদের, নায়েবের নাম ছিল হরকালী মাইতি। কিন্তু নায়েবের উপর সমস্ত ব্যবসা, সম্পত্তি ইত্যাদি ছেড়ে দিতেও তার মায়ের মন চাইল না। তাই তিনি একবার স্থিরও করে ফেলেছিলেন যে সব বিক্রি করে আমরা কলকাতায় ফিরে যাব। কিন্তু বেতসী তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল। বেতসী বলেছিল, আমি বাবার কাছ থেকে সব শিখে নিয়েছি, আমি ব্যবসা চালাবো। অতসী ভরসা পেলেন না, তবুও ভাবলেন মেয়ে যখন ভীষণ জেদ করছে, 2টা বছর দেখেই নেই, 2টা বছরে সে যদি সামলাতে না পারে তখন না হয় সবকিছু বিক্রি করে কলকাতায় চলে যাব। আর এই 2 বছরের মধ্যে যদি একটি উপযুক্ত জামাই এর খোঁজ আমি পেয়ে যাই তাহলে তো ভীষণ ভালো, তখন জামাই এই ব্যবসার দেখাশোনার ভার নিয়ে নেবে। তাই অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন তিনি কলকাতায় পাড়ি দিলেন, ঘন ঘন পার্টি দিলেন, বড় বড় পরিবারের সাথে দেখা করতে লাগলেন। আর বহু ছেলে তিনি দেখলেন, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। প্রতাপ চাকলাদার যে পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছিল, সেই সম্পত্তি দেখে বিভিন্ন কুপুত্র, সুপুত্র, 2 ধরনের পুত্র এসেছিল তার মেয়েকে বিয়ে করতে। কিন্তু বেতসীর সাথে 2 দিন মেশার পর তারা বিয়ে করা তো দূরে থাক, তারা সেখান থেকে পালিয়ে যায়। আসলে বেতসী দেখতে ভীষণ ভালো ছিল, গায়ের রঙও ফর্সাই ছিল, কিন্তু মুখে তার লাবণ্যের ভীষণ অভাব। সে মেমের মতো, মানে মেম সাহেবের মতো পোশাক পরে ঘোড়ায় চড়ে তাদের যে 300 বিঘা জায়গা বা 300 বিঘা যে জমি, সেই জমি সে পরিদর্শন করে বেড়ায়। কর্মচারীদের উপর সে হুকুম চালায়, তার মেজাজও ছিল উগ্র। বেতসী সবকিছু ঠিকঠাক
চালাতে লাগলো। কিন্তু তার মা দেখলো যে আগে যেভাবে উপার্জন হতো তার মেয়ে এইভাবে ফার্ম চালানোর পর উপার্জন খানিকটা বা বলতে পারো অনেকটাই কমে গিয়েছে। তবুও এত কিছু জানার পরেও বেতসী তার মাকে আশ্বাস দিয়ে বলল যে প্রথম প্রথম তো এরকম একটু হবেই, পরে আমি সব ঠিকঠাক করে নেব। এটা তো গেল আমাদের নায়িকা সম্বন্ধে, যেহেতু আমরা বলেছিলাম লেডিস ফার্স্ট। এবার আমরা গল্পের নায়ক সম্বন্ধে কিছুটা বলবো। দেখো, এই গল্পের নায়কের নাম হলো জয়হরি হাজরা। জয়হরি নামটি শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে খুব সেকেলে নাম, কিন্তু এখানে ওর বাবা মায়ের কোনো দোষ নেই নাম রাখার ব্যাপারে। তার হরিভক্ত ঠাকুর দাদা তার খুব আশা ছিল বা শখ করে তার নাম রেখেছিল জয়হরি। জয়হরি ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। পড়াশোনাতেও সে ছিল ভীষণ ভালো। স্কলারশিপ সে পেয়েছিল এবং স্কলারশিপ পেয়ে সে বিলেতে গিয়েছিল। বিলেতে গিয়ে সুতা এবং কাপড়ের রং করার পদ্ধতি সে খুব ভালোভাবে শিখেছিল। ফিরে এসেছিল যখন ভারতবর্ষে, ফিরে এসেই আহমেদাবাদে একটি বড় মিলে তার চাকরি জুটে গিয়েছিল। কিন্তু 2 বছর সেই চাকরি করার পর সে নিজেই সেই আহমেদাবাদের চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে এসেছিল এবং নিজেই একটি ব্লিচিং এবং ডাইং কোম্পানি খুলে বসেছিলেন। সেই কারখানাও খুব ভালো চলেছিল, মানে বেশ ভালোই চলছিল। তারপর হঠাৎ একদিন একটি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাটা ছিল এরকম, আসলে জয়হরির খুব শিকার করার শখ ছিল। যখন একদিন শিকারে গিয়েছিল, একটি বুনো শুয়োর তাকে ধাওয়া করেছিল। সেই তাড়া খেয়ে জয়হরি পড়ে গিয়েছিল এবং সেই পড়ে যাওয়ার ফলে সে ভীষণ মাত্রায় জখম হয়। দেখো, ঘা হয়তো বা সেরে গিয়েছিল, কিন্তু হয়ে গেল সে খোড়া। এখন হেঁটে চলে বেরবার সময় তার লাঠির প্রয়োজন হয়। তাছাড়াও কিছুদিন আগে দুর্ঘটনায় তার বাবা মায়ের মৃত্যু হয়েছিল, তাই সে তার সেই কারখানা ভালো দামে বেচে দিয়ে পুরনো বাস্তবিটা খাগড়াডাঙ্গায় চলে এসেছিল। এই গ্রামটি ছিল হোগলবেড়ের লাগোয়া একটি গ্রাম। আমরা এর আগেও দেখেছি জয়হরির খুব একটা বিবাহের ইচ্ছা বা বিয়ে করার ইচ্ছা ছিল না। তাছাড়াও তার অর্থের প্রতি খুব যে একটা লোভ বা মোহ সেটাও ছিল না। সে হিসাব করে দেখেছে এখন তার হাতে যা পুঁজি আছে সে যদি স্বচ্ছন্দেও তার জীবনযাপন করে তাহলেও তার মৃত্যু পর্যন্ত সেই অর্থ চলে যাবে। কিন্তু পুরনো বিদ্যা কি আর সেটা ছাড়া যায়? তাই খাগড়া বাজারে যে বাড়িটা ছিল সেই বাড়িটা মেরামত করে বসবাসের উপযুক্ত বানিয়ে নিয়েছিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা নিরীক্ষা নতুন ভাবে সে শুরু করতে লাগলো। পরীক্ষা নিরীক্ষা বলতে এবারে সে শুরু করতে লাগলো বিভিন্ন পশু পাখিদের ওপর রং করার একটি পদ্ধতি, মানে পশু পাখিদের ওপর রং করার একটি পরীক্ষা সে শুরু করলো। দেখো, জয়হরির যে জমিটা ছিল সেই জমির একদিকে ছিল ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, আর তার বাকি যে 3 দিক সেই 3 দিকে ছিল ধান ক্ষেত। রাস্তার দিকে তাই জয়হরি কাঁটাতারের বেড়া লাগিয়েছিল এবং বাকি যে 3 দিক সেই 3 দিকে ফণি মনসা, ভেরেন্ডা গাছ ইত্যাদি তো বেড়া দেওয়া রয়েছেই, তাই নতুন করে আর সে বেড়া দেয়নি সেখানে। তার বাড়ির সামনের যে জঙ্গলগুলি ছিল সেই জঙ্গলগুলি কেটে জয়হরি নতুন করে গাছ লাগিয়েছে। বাড়ির পেছনে কয়েকটি চালা ঘর সে তুলেছে, সেখানে তার জন্তু চাকর বাকরেরা সবাই থাকে। জয়হরি যখন এখানে প্রথম আসার পরই সে লক্ষ্য করে যে তার যেখানে বাড়িটা রয়েছে সেই বাড়ির চারপাশে প্রচুর জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। যখন প্রচলিত হয়ে গেল যে এখানে একটি সুন্দর বাড়ি তৈরি হয়েছে এবং তার চারপাশে প্রচুর জন্তু জানোয়ার ঘুরে বেড়ায়, তখন আশেপাশের লোক প্রচুর এসে সেই জায়গাটি দেখতে শুরু করলো। এই খবরটি বেতসীর কানে পৌঁছলো যে খাগড়া বাজারে একটি খোড়া বাবু আর কি একটি আজব চিড়িয়াখানা বানিয়েছে। পয়সা লাগে না সেই চিড়িয়াখানা দেখতে। কলকাতা থেকেও বহু মানুষ এসে সেই চিড়িয়াখানা দেখে যাচ্ছেন। বেতসীর এই ঘটনা শুনে
একটু রাগই হলো, কারণ বেতসীরা ছিল সেই এলাকার, বা বলতে পারো চাকলাদার পরিবার ছিল সেই এলাকার গণ্যমান্য পরিবার, বা বেতসীর বাবা ছিল সেই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। অন্য জায়গার লোক এসে তাদের বাড়ির পাশে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ চাকলাদার পরিবারকে একবারের জন্য আমন্ত্রণ করেনি সেখানে যাবার। এই জিনিসটি বেতসীর একটু খটকা লাগলো। বেতসী এমনও শুনেছে যে লোকটির নাম জয়হরি। জয়হরি হলেও সেই লোকটি ছিল একজন বিলাত ফেরত, সুতরাং তাকে যে একেবারে ফেলে দেওয়ার মতো ব্যক্তি সেটাও না। বেতসী তাকে অবজ্ঞা করতে পারল না, তাই কৌতূহলের বশবর্তী হয়েই একদিন বেতসী তার পোষা বিলাতি কুত্তা প্রিন্স, সেই প্রিন্সকে নিয়ে জয়হরির সেই চিড়িয়াখানা, বা বলতে পারো তার যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বেতসী যখন সেখানে গিয়ে পৌঁছলো, সেখানে পৌঁছে দেখতে পেল একটি সুন্দর বাগান বাড়ি তৈরি হয়েছে, এবং সেই বাগান বাড়ির ভেতরে 3টি নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে। একটি সবুজ মিনি বিড়ালের কাছে 4টি বেগুনি বাচ্চা, বিড়ালের বাচ্চা লাফালাফি করছে, মানে রঙগুলি একটু অদ্ভুত লাগলো আর কি তার কাছে। একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, তার গায়ের রং ছিল হলুদ, তার উপর ব্রাউন রঙের ছোপ ছোপ দাগ কাটা। বেতসী প্রথমে তো এক ঝলকে ভেবেছিল হয়তো সেটি চিতাবাঘ, কিন্তু তার দাড়ি আর শিং যখন দেখলো তখন সে বুঝতে পারলো যে সেটি আসলে ছাগল। তারপর দেখতে পেল একটি দূরে একটি রাজহাঁস প্যাক প্যাক করছে। বাড়ির ছাদ থেকে এক ঝাঁক পায়রা বেগুনি, সবুজ, নীল, হলদে ইত্যাদি বিভিন্ন রঙের, মানে পায়রা এই মাল্টি কালারের আর উড়ে আকাশে চক্কর দিতে লাগলো। বেতসীর হঠাৎ মনে হলো কেউ যেন সেই রামধনুটা কুচি কুচি করে কেটে আকাশে উড়িয়ে দিয়েছে। বেতসী সেই ঘটনা উপরের দিকে চেয়ে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভেতরে আসবেন কি? বেতসী মাথা নামিয়ে দেখলেন একজন সুদর্শন যুবক তার বেড়ার দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে রয়েছে। তার পরনে ছিল পাঞ্জাবি এবং পাজামা, হাতে ছিল তার একটি মোটা লাঠি। নমস্কার করলো বেতসীও, এবং নমস্কার করে সে বলল, আপনি তাহলে জয়হরি বাবু? আমার কুকুর নিয়ে আমি ভেতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। ভেতরে এসে বেতসী চারিদিকটা লক্ষ্য করলো এবং তাকে বলল, আপনি তো বেশ অদ্ভুত অদ্ভুত জানোয়ার বানিয়েছেন দেখছি, এর পেছনে কি কোনো ছেলে খেলা আছে? জয়হরি তখন বলল, আসলে সবই তো ছেলে খেলা, আর্টস মানেই তো ছেলে খেলা। আমি এক ধরনের নতুন আর্টসের কায়দা করছি। লোকে তো সচরাচর দেখেইছেন কাগজের ওপর আর্ট করে থাকে, আমি না হয় পশু পাখির গায়ের ওপরে আর্ট করি। আমার টেকনিক একেবারেই নতুন। তখন বেতসী বলল, নীল ভেড়া, সবুজ বিড়াল, ছাগলের গায়ে বাঘের রং, সবই তাহলে আর্টের কামাল? তখন জয়হরি বলল, হ্যাঁ ঠিকই বুঝেছেন, সবই আর্ট। তখন বেতসী বলল, আচ্ছা শুনেছি আপনি বিলেত থেকে সুতো এবং কাপড়ের ওপর রং করা শিখেছেন, এসব ফালতু কাজে সময় নষ্ট করছেন কেন? আপনি তো কোনো চাকরি খুঁজে নিতে পারেন। জন্তু জানোয়ারদের গায়ে রং করা একটা খামখেয়ালি ভাবনা ছাড়া আর কি? তখন জয়হরি তাকে বলল, আপনি যাকে খামখেয়ালি বা বদখেয়ালি বলে মনে করছেন, সকলে তো তাকে বদখেয়ালি বলে মনে করে না। এই তো কিছুদিন আগেই একজন মন্ত্রী রঙ্গ বাহাদুর সাহেব তার কাজের খুব প্রশংসা করে গিয়েছেন। তিনি বলেছিলেন যে সোভিয়েত সরকারকে 108টি লাল ঘুঘু যদি আমরা উপহার পাঠাতে পারি, ব্যাপারটি মন্দ হয় না। তিনি নেহেরুর সাথে, মানে জওহরলাল নেহেরুর সাথে এই ব্যাপার নিয়ে পরামর্শ করবেন বলেও আমাকে বলে গিয়েছেন। এই ধরনের কথাবার্তা হচ্ছিল। সেই সময় বেতসী একটি জিনিস লক্ষ্য করলো, একটি গোলাপি রঙের দেশি কুকুর
তার কাছে অর্থাৎ জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই মনে হচ্ছিল মাসখানেক আগে তার বাচ্চা হয়েছে। এদিকে বেতসীর সাথেও তার বিলাতি কুকুরটি ছিল। সেই বিলাতি কুকুর প্রিন্স সেই রংচঙা কুত্তিটিকে দেখে বেশ তার ভালো লাগলো। প্রিন্স নামের যে কুকুরটি ছিল বেতসীর, সেই কুকুরটি তক্ষুনি চলে গেল সেই গোলাপি কুত্তিটির কাছে এবং গিয়ে তাকে খানিকক্ষণ প্রদক্ষিণ করলো এবং প্রদক্ষিণ করে গিয়ে তার গা শুকলো। তারপর প্রিন্স আরো একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করলো সেই কুত্তিটির সঙ্গে। তখন সেই গোলাপি কুত্তিটি প্রিন্সের পায়ে ঘ্যাত করে কামড় দিয়ে ভেতরে দৌড়ে পালিয়ে গেল। কেউ কেউ করতে করতে প্রিন্স বেতসীর কাছে ফিরে চলে আসলো। অগ্নিমূর্তি ধারণ করলো বেতসী। অগ্নিমূর্তি ধারণ করে সে জয়হরিকে বলল, আপনার সে নেরি কুত্তি আমার প্রিন্সকে কামড়ে দিয়েছে, আর আপনি এসব দেখেও চুপ করে রইলেন। জয়হরি তখন শান্তভাবেই বলল, আপনি ভয় পাবেন না, আমার কুকুরটির গায়ে কোনো রোগ নেই। কুকুরেরা এমনিতেই অনেক সময় কামড়াকামড়ি করেই থাকে, তাতে কোনো ক্ষতি নেই। তবে আপনি যদি মনে করেন আমি সেই ঘায়ের জায়গাটিতে সামান্য টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। বেতসী তখন আরো রেগে গেল এবং রেগে গিয়ে বলল, আপনার এই হাতুড়ি চিকিৎসা আমার প্রয়োজন নেই। বেতসী তখন বারবার কিন্তু একই কথা বলে যাচ্ছে, আপনি কেন আটকালেন না আপনার সেই নেরি কুত্তিটিকে? জানেন আমার প্রিন্স একটি অ্যালসেসিয়ান জাতের কুত্তা, কত বড় বংশে সে জন্ম নিয়েছে সেটি জানেন? প্রিন্সের বাবা ছিল ফ্রেডারিক দি গ্রেট, মা ছিল মারাইয়া তেরেজা। আপনার কুত্তি কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন? তখন জয়হরি বলল, একটু বুঝিয়েই বলল, যে দেখেন ব্যাপারটি এত তাড়াতাড়ি হয়ে গেল যে আমরা তো কিছু বুঝতেই পারলাম না। কিন্তু সত্যি কথা যদি বলতে হয়, আসল দোষী তো আপনার সেই কুত্তা। সে কেন আমার নেরি কুত্তিটির কাছে যাবে? তার তো নজর ছোট, সে যত বড় বংশেই জন্মগ্রহণ করুক না কেন। তখন সে বলেছিল, মানে তার মালকানি বলেছিল, যে প্রিন্স হয়তো বা ভেবেছিল তার কালার দেখে যে সেই কুত্তিটি হয়তো বা কঙ্গো রেডের রং, তাই বলে তার কাছে গেলেই সে কামড়ে দেবে। তখন জয়হরি বারবার বলছে, আপনি একটু স্থির হন, স্থির হয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করুন। সে বলেছিল, ধরুন আমি আপনাকে হঠাৎ একদিন অপমান করলাম, মানে খবরের কাগজে যাকে বলে শ্লীলতাহানি, তাহলে আপনি কি করতেন? চুপ করে রইতেন? তখন বেতসী বলে, আপনাকে লাথি মারতাম, চাবুক মারতাম আপনাকে। তখন জয়হরি বুঝিয়ে বলে, ঠিক আমার কুত্তিটিও ঠিক সেই রকম ব্যবস্থাই গ্রহণ করেছে। আসলে কি বলেন তো, ভারতবর্ষ হলো নারী প্রধান দেশ, সতী নারীদের দেশ, ভারতবর্ষ হলো বীরাঙ্গনাদের দেশ। বেতসী তো এত কিছু জানতে চায়নি। বেতসী বলে, আমি এগুলো শুনে কি করব? আপনি আগে স্পষ্টভাবে আমাকে বলুন, আপনার সেই নেরি কুত্তিটাকে আপনি গুলি করে মারবেন কি না? আর প্রিন্সের এই কামড়ের ফলে যে ইনফেকশন হবে, এই ইনফেকশনের ফলে আপনি ড্যামেজের ক্ষতিপূরণ আমাকে দেবেন কিনা সেটি বলুন। তখন জয়হরি বলেছিল, মাফ করবেন মিস চাকলাদার, আমার কুত্তিটা কোনো রকম ভুল অন্যায় করেনি, শুধু শুধু আমি দণ্ড কেন দিতে যাব? তখন বেতসী আরো ক্ষিপ্ত হয়ে যায় এবং ক্ষিপ্ত হয়ে বলে, আপনি তাহলে কিছু করবেন না বলছেন? ঠিক আছে, করতে হবে না। আমার উকিল মারফত আপনার কাছে একটি চিঠি চলে আসবে আর কি। আমিও দেখব আইন আদালতে আপনাকে কিভাবে রেহাই দেয়। বাড়ি ফিরে বেতসী আর ঠিক থাকতে পারল না। তখনই মোটর গাড়ি করে সে চলে গেল উলুবেড়েতে। সেখানকার উকিল বিষ্ণুবাবু, সেই বিষ্ণুবাবুর সাথে বেতসীর বাবার ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। তাকে সব ব্যাপার বেতসী খুলে বলল এবং বলল, সেই জয়হরি হাজরাকে আপনার সাজা দিতেই হবে জ্যাঠামশাই, যত টাকা লাগে আমি দেব। বিষ্ণুবাবু বললেন, আগে ব্যাপারটি মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো। তুমি যদি মনে করো তোমার কুকুরের রোগ হওয়ার ভয় রয়েছে, তবে আগে তোমার কুকুরকে কলকাতায় পাঠিয়ে দাও। কলকাতার বেলগাছিয়াতে হাসপাতালে নিয়ে যাও, সেখানে
ইঞ্জেকশন দিয়ে তোমার কুকুরকে আগে ভালো করো। আর এই যে মামলা করার খেয়াল মাথার মধ্যে এনেছো, এই খেয়ালটি বের করে দাও। জয়হরির কুকুরটি যদি পাগলা হতো আর তোমার কুকুরকে যদি তখন কামড়াতো, তাহলে সেই ব্যাপারটি ছিল আলাদা। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার কুকুরটি জয়হরির এলাকায় ঢুকে তারপর কামড় খেয়েছে, এতে কোনো ক্লেম আনা যায় না। এক্ষেত্রে আমরা যদি মামলা করে বসি তাহলে লোক হাসানো ছাড়া আর কিছুই হবে না। তাই বিষ্ণুবাবু কিছুতেই মামলা করতে রাজি হলেন না। কিন্তু বেতসী তো থামবার পাত্র নয় বা পাত্রী নয়। আর সেখান থেকে বেতসী বেরিয়ে সোজা মহকুমার হাকিম অরুণ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন। তাকে পুরো ব্যাপারটা গিয়ে বললেন এবং নিজের পরিচয় দিয়ে বললেন, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আমি বড় আশা নিয়ে এসেছি আপনার কাছে। আপনি পুলিশকে এক্ষুনি অর্ডার দিন, জয়হরির কুকুরটা বড় ডেঞ্জারাস হয়ে গিয়েছে, তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়। আর জয়হরি হলো একটি মূর্তিমান শয়তান, নকল জানোয়ার বানিয়ে সে লোক ঠকাচ্ছে। জন্তুদের গায়ে নতুন নতুন রং করে সে লোক ঠকাচ্ছে। তার কাছে একটি অর্ডার পাঠিয়ে দেন যে 3 দিনের মধ্যে যেন তার চিড়িয়াখানা সে ভেঙে ফেলে। অরুণ ঘোষ একটু হেসে বলল, আচ্ছা, আমি পুলিশকে বলে দিচ্ছি। জয়হরির যে কুকুরটি রয়েছে সেই কুকুরটিকে যেন প্রতিদিন পুলিশেরা গিয়ে দেখে আসে। হাইড্রোফোবিয়ার যদি লক্ষণ সেই কুকুরটির মধ্যে দেখা যায় তাহলে যেন তখনই সেই কুকুরটিকে মেরে ফেলা হয়। কিন্তু জয়হরি বাবুর বিরুদ্ধে আর যে সমস্ত ক্লেম করছেন সেগুলি তো কোনো বেআইনি কাজ তিনি করছেন না, জনসাধারণের কোনো অনিষ্ট করে তিনি তো নিজের স্বার্থ সিদ্ধি করছেন না। আমি তাকে কিভাবে জব্দ করতে পারি বলুন মিস চাকলাদার? তখন বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো। অনেকক্ষণ ভাবলো এবং ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে শায়েস্তা করবে বা সাজা দেবে। আগে একটু আলটিমেটাম দেবে, তারপর যদি সেটিতে না মানে তখন চাবুকের মার লাগাবে। আবার খানিকটা ভেবে দেখলো একটি খোড়া লোক, তাকে কি এভাবে চাবুকের মার দেওয়াটা ঠিক হবে? তাই অনেক ভেবে চিন্তে ভাবলো এক ঘা চাবুকের মার দিলেই তার মনে শান্তি ফিরে আসবে। আর কয়েকজন যাতে সেই মার খাওয়া দেখতে পারে সেই ব্যবস্থাও করতে হবে। সকলে জানুক যে বেতসী চাকলাদার শাসন করতে জানে। বেতসী তখন ধোবা নিমাই দাস ও সর্দার মালি গগন মণ্ডলকে ডেকে আনেন এবং বলে যে কাল সকাল 8টার মধ্যে জয়হরির বাগান বাড়ির সামনে তোমরা গিয়ে হাজির হবে। নিমাই তখন জিজ্ঞেস করলো, আচ্ছা, আমরা ওখানে গিয়ে কি করব? বেতসী বলল, তামাশা দেখবে। তখন সে বলল, আচ্ছা, আমি একা কেন দেখবো? তাহলে আমার ভাগ্নে যে পুটু, সেই পুটুকেও আমি সাথে নিয়ে যাব। গগন মণ্ডল তখন বলল, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আমার 2টো ছেলে আছে বাড়িতে, সেই ছেলে দুটোকেও আমি সাথে নিয়ে যাব। পরদিন সকালবেলায় বেতসী আরবি ঘোড়ায় চড়ে চাবুক হাতে নিয়ে জয়রামের বাড়ির উদ্দেশ্যে, জয়হরির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো এবং তার বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখতে পেল যে নিমাই বাবু এবং গগন বাবু অলরেডি সেখানে উপস্থিত রয়েছেন। জয়হরি সেখানে দাঁড়িয়েই ছিল। দাঁড়িয়ে সে লক্ষ্য করছিল যে তার ভেড়া এবং ছাগলটি ঢু মেরে ঘাস খাচ্ছিল, সেই ব্যাপারগুলি সে লক্ষ্য করছিল। বেতসীকে দেখেই জয়হরি একটু হেসেই বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার সেই কুকুর প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বেতসী তাকে বলল, আপনার সাথে কথা আছে, বাইরে আসুন। দরজা দিয়ে বেরিয়ে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার উপর সোজা হয়ে বসে থেকেই বেতসী বলল, আচ্ছা জয়হরি বাবু, আপনাকে একটি আলটিমেটাম দিচ্ছি আমি। আসলে আলটিমেটাম হলো এমন একটি দাবি যা পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অনুরোধ করা হয়, যার অসম্মতি হলে হুমকির দ্বারা তার ব্যাকআপ নেওয়া হয়। তখন বেতসী বলে, কাল আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন তার জন্য আমার কাছে ক্ষমা চাইবেন কিনা বলুন, আর আপনার সেই কুত্তিটিকে মারবেন কিনা
সেটা বলুন। নিতান্তই যদি আপনার মারতে ভীষণ অসুবিধা হয় তাহলে অন্তত সেই কুত্তিটিকে গঙ্গার ওপারে রেখে দিয়ে আসুন। জয়হরি বলল, আচ্ছা, বিনা কারণে আপনি আমার উপর চড়ছেন কেন বলুন তো? আমি ক্ষমা চাইতে ও আমার নেরি কুত্তিটিকে মারতে কোনোটিই করতে পারবো না। চাবুক তুলে বেতুসি বলল, তবে এই নিন। দেখো, এই পর্যন্ত একটু ধরো পজ করে নাও, পজ করি না আমরা, সেই পজ করে নাও। এবার আমরা চারপাশের ব্যাপারটি একটু দেখে নিই, একটু পরিবেশ সম্পর্কেও সেই সময়কার অবস্থা সম্পর্কেও একটু জানতে হবে, তারপরে ঘটনাটি আসবে। বেতসির চাবুক জয়হরির পিঠে পড়বার আগেই মাঠের পাশে একটি কদম গাছ ছিল। সেই কদম গাছের ওই খান থেকে আর কি, সেই আড়াল থেকেই একটি জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতসির সেই জেব্রার দিকে কোনো নজর ছিল না। এই জেব্রাটি ছিল আফ্রিকান জেব্রার থেকে তুলনামূলক অনেক ছোট। তার পেটটি ছিল ভীষণ মোটা। তার গায়ের রং আর ডোরাকাটা রং, এই দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ ছিল না। অচেনা এক জানোয়ার দেখে নিমাই ধোপার ভাগ্নে নটু বলেছিল, মামা ওটা কি গো? নিমাই বলেছিল, আরে চিনতে পারছিস নে? এটা তো আমাদের সেই গাধাটি রে, যেই গাধাটির মাজায় বা কোমরে বাদ ধরেছিল, বোচকা বইতে পারতো না, তাই তো জয়হরি বাবু 10 টাকায় সেই গাধাটিকে বাবুর কাছ থেকে কিনে নিয়েছিল। এখানে ভালো মন্দ খেয়ে সৌরভীর রূপ আবার ফিরে এসেছে রে। জয়হরি আবার রং করে তার বাহার ফিরিয়ে দিয়েছেন। আসলে সৌরভী তার পুরনো মালিক মানে বেতসিকে তো সে ছোটবেলা থেকেই দেখেছে, তার পুরনো মালিককে চিনতে পেরে খুব আনন্দিত হয়েছিল। বেতসির চাবুক যখন জয়হরির পিঠে পড়তে যাচ্ছিল, এমন সময় সৌরভীর গলা দিয়ে একটি আনন্দসূচক শব্দ বেরিয়ে এসেছিল। সেই শব্দটি হলো ভুচি ভুচি। তার অদ্ভুত রূপ দেখে আর অদ্ভুত ডাক শুনে বেতসির ঘোড়া সামনে দুপা তুলে চিহি বলে ডাকতে লাগলো। বেতসিও সেই ঝোঁক সামলাতে না পেরে ধূপ করে পড়ে গেল, পড়েই অজ্ঞান হয়ে গেল। যখন বেতসির জ্ঞান ফিরে আসলো তখন সে দেখতে পেল একটি ছোট গ্লাস তার মুখের সামনে ধরা রয়েছে এবং জয়হরি ধরে দাঁড়িয়ে রয়েছে। সে বলল, খেয়ে নিন, ভালো লাগবে। সে জানতে চাইলো কি এটা, তখন জয়হরি বলল, বিষ নয়, খেয়ে নিন, এটি ব্র্যান্ডি, খেলে ভালো লাগবে। বেতসি প্রথমে ভেবেছিল যে সে স্বপ্ন দেখছে, পরে জয়হরি বলল, না, আপনি স্বপ্ন দেখছেন না, আপনি মহিষাসুর বধের জন্য যখন আপনার খাড়াটি উঠিয়েছিলেন তখন আপনার বাহনটি তেড়ে উঠেছিল এবং আপনাকে ফেলে দিয়েছিল, তাতেই একটু চোট লেগেছে। নিমাই আর গগনের বউ আপনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে এসেছে। আপনি ওঠার চেষ্টা করবেন না। আপনার মায়ের কাছে খবর পাঠানো হয়েছে, আপনার মা এক্ষুনি এসে পৌঁছে যাবে। একটু পরেই বেতসির মা সেখানে এসে উপস্থিত হলো এবং তার মার আসার খানিকক্ষণ বাদেই নাগ ডাক্তারবাবু তার ব্যাগটি হাতে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন। পরীক্ষা করলেন এবং বললেন, হাতে আর কোমরে চোট লেগেছে, 4-5 দিন লাগবে, কিন্তু সেরে যাবে, খোড়া হবার কোনো ভয় নেই। জয়হরির মতো লাঠি নেবার কোনো প্রয়োজন নেই আপনার। প্রথমে কাঠ দিয়ে বা খড়ি দিয়ে বাঁধতে হবে, তারপর হাসপাতালে গিয়ে এক্সরে করতে হবে, তারপর সেই জায়গাটি প্লাস্টার করে দিতে হবে। আর যদি দরকার পড়ে একটি নার্সকে বলে দেব আপনার বাড়িতে গিয়ে সে থাকবে। বেতসি তখন নিজের বাড়ি ফিরে যায় এবং বাড়িতে তো তার এখন শোয়া ছাড়া আর কোনো কাজ নাই। শুয়ে শুয়ে এই যে ঘটে যাওয়া ঘটনা সেগুলি সে ভাবতে থাকে। তাদের নায়েবের নাম ছিল হরকালী মাইতি। হরকালী মাইতি অনেক দিন ধরেই তাদের বাড়িতে চাকরি করছেন। তার স্ত্রী বেতসিকে রোজ সন্ধ্যাবেলা দেখতে আসতেন। বুড়ির মুখে কোনো বাঁধন নেই, যা ইচ্ছা তাই বলেন তিনি। অবশ্য বেতসি এগুলিতে রাগ করেন না, বরং একটু মজাই পান। প্রায় 2 সপ্তাহ পর বেতসি একটু ভালো হয়, তখন শুয়ে থাকা বাদ দিয়ে ইজি চেয়ারে বসেন। তখন মাইতি গিন্নি বলেন, সবই কপালের ফের দিদিমণি, সবই কপালের লেখা। ভদ্র ছেলেটির উপর কেনই বা তোমাদের রাগ হলো, মানে তোমার কেনই বা তোমার
রাগ হলো এবং কেনই বা ঘোড়ায় চড়ে তাকে মারতে গেলে বলো? তার তো কিছুই হলো না, উল্টে তুমি বিছানায় পড়ে শুয়ে থাকলে। বেতসী তখন বলে, তুমি দেখো সেরে উঠে আমি তাকে শায়েস্তা করতে পারি কিনা, চাবুক মেরে তাকে আমি জব্দ করবই। তখন মাইতে গিন্নি বলে, বেটা ছেলেকে চাবুক মেরে জব্দ কখনোই করা যায় না দিদিমণি, তাকে জ্বালিয়ে পুড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মারতে হয়, এটাই হলো তাদের দাবাই। তখন জানতে চাইলো, আচ্ছা দাবাইটি কি তোমার জানা রয়েছে? তুমি কি আমাকে বলতে পারবে সেই দাবাইটি? তখন মাইতে গিন্নি হাসতে হাসতে বলে, 3.5 বয়স হলো আমার। 3.5 মানে হচ্ছে 75 বছর। 1 মানে 3 হচ্ছে 60, 3 দুগুণে মানে 60, আর 3.5 মানে হচ্ছে, আর 20 অর্ধেক মানে 10, তাহলে 3.5 মানে হচ্ছে কত? হচ্ছে 70 বছর। আর 3 বছর ধরে সে মাইতির ঘাড়ে ঝুলে আছে। 3 তাহলে কত হলো? 60 বছর। দাবাইটা হলো আগে ভুলিয়ে ভালিয়ে বসে আনতে হবে, যত্ন করে তার মাথাটা ভালোভাবে খেতে হবে। তারপর যখন পোষ মানবে, তোমায় ছাড়া যখন আর তার চলবেই না, তখন নাকে দড়ি দিয়ে ঘোরাবে চরকির মতো, নাজেহাল করে ছাড়বে, কড়া কড়া চোপা মারবে, তাকে নাকানি চোবানি খাওয়াবে। তোমার তো বুদ্ধি নেই, প্রথমেই চাবুক মারতে গেছো, তাই তো পড়ে গেলে দেখো কেমন লাগে এবার। তবে একটা জিনিস কি বলতো দিদিমণি, জয়হরি বাবু মানুষটি কিন্তু মন্দ নয়। এখানে এসেও তোমার খবর নিয়ে গিয়েছে তুমি কেমন আছো সেটি। দেখতে শুনতেও বেশ ভালো, বিলাত ফেরত ছেলে, তুমিও খোড়া সেও খোড়া, বাধা তো কিছুই দেখছি না, শুধু তোমার মা একটু বেঁকে বসেছেন, বলছেন অমন মারকুটো মেয়েকে কেউ বিয়েই করবে না, কেউ বিয়ে করতে রাজি হবে না। তাই বলে কি জয়হরির মতো পাত্রকে আমরা হাতছাড়া করতে পারি বলো? তাই আমার ভাইঝি বেবির সঙ্গে তার বিয়ের আমরা চেষ্টা করব, দাদাকে চিঠি লিখবো, বেবিকে যেন এখানে পাঠিয়ে দেয়। এসব কথা বলে মাইতে গিন্নি চলে যায়, মানে বেতসীর মনে আগুন জ্বালিয়ে দিয়ে মাইতে গিন্নি কিন্তু সেখান থেকে চলে যায়। আর মাইতে গিন্নি চলে যাওয়ার পর বেতসী আকাশ পাতাল ভাবতে লাগলেন। বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ যুদ্ধে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে পড়ে রয়েছে। ডাক্তারের মতো মিথ্যাবাদী লোক দুটি নেই। প্রথমে বলল 1 মাসে ঠিক হয়ে যাব, এখন বলছে নাকি 3 মাস লাগবে ঠিক হতে। এদিকে শত্রু হাসছে, আর নেড়িকুত্তা এবং গাধাটাও হাসছে। আবার জয়হরির সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে আবার আমার খোঁজ নিয়ে যায়, বেবিকে আবার বিয়ে করবে। ইস, করলেই হলো। বেতসী তার শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না। আসলে বেতসীর মনেও জয়হরির সম্বন্ধে বা জয়হরির সম্পর্কে একটু প্রেম জন্মানো শুরু করেছিল। মাইতি বুড়ির দাবাই প্রয়োগ করবে সে, কূট বুদ্ধি প্রয়োগ করে শত্রুকে এখন হাতে আনতে হবে। জয়হরি বুদ্ধি করে গাধাকে জেব্রা বানিয়েছে তো, আর জয়হরিকে বেতসী ভেড়া বানাতে পারবে না। সারা রাত এসব কথা চিন্তা ভাবনা করতে করতে বেতসীর ঘুম হলো না সারা রাত। তার মনের মধ্যে ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতসী আয়নায় নিজের মুখখানা দেখে নিল এবং স্থির করলেন শত্রুর প্রতি তার প্রথম বোমা সে নিক্ষেপ করবে। তাই জয়হরিকে 2 লাইন চিঠি লিখে পাঠায় বেতসী। চিঠিতে সে লিখেছিল, আপনার কুত্তি আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন। দেখো, গল্পটি ছিল এই পর্যন্তই। আমি প্রত্যেকটি লাইন ধরে ধরে গল্পটি তোমাদের সামনে আলোচনা করেছি। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আমি অনেক চেষ্টা করে এই গল্পগুলি তৈরি করছি তোমাদের জন্য। তো আজ এই পর্যন্তই। এরপরে আমরা রাজশেখর বসুর আরেকটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব।